good evening. I am Anik Bashar from the second year PhD of Biological Science and Bioengineering from IIT Kanpur, and today's lecture will be lecture 4 on the molecular basis of inheritance in Bengali. So লাস্ট দিন আমরা কি পড়েছিলাম? লাস্ট দিন আমরা পড়েছিলাম যে ট্রান্সলেশন প্রক্রিয়ার আগে জেনেটিক কোড কি, জেনেটিক কোডের আগে ট্রান্সক্রিপশনের জন্য পরে এমআরএনএ কিরকম ভাবে মডিফাই হয়, এবং আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা ট্রান্সলেশন পড়বো, সেন্ট্রাল ডগমার শেষ স্টেপ। তো এতদিন যে আমরা ডিএনএ তো আমরা সেন্ট্রাল ডগমার লাস্ট স্টেপ, যে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। তো ডিএনএ ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এটাই হচ্ছে, এবং আরএনএ থেকে প্রোটিনের প্রসেসটাকে কি বলা হয়? ট্রান্সলেশন। ট্রান্সলেশন বেসিক্যালি একটা জটিল প্রক্রিয়া এবং এর পিছনে অনেক রকমের এনজাইম এবং প্রোটিনস নিযুক্ত হয়, কিন্তু আহ, এই যে আমি যে টেক্সট বইটা ফলো করি সেখানে ট্রান্সলেশনটাকে অনেকটাই ছোটভাবে দেওয়া আছে। তো আমরা কিছুটা এটাকে আরেকটু ডিটেলসে পড়বো, এতটা ছোট পড়বো না, কিন্তু ওভারঅল যেটা আমি বোঝাতে চাই যে আরএনএ এবং আরএনএ থেকে রাইবোজোমের মাধ্যমে কিভাবে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন তৈরিতে কিভাবে টিআরএনএ হেল্প করে এবং অ্যান্টিকোডন এবং কোডনের মধ্যে কোন রিয়াকশন হয়। বস্তুত এই 5-6টা জিনিস যদি আমরা ট্রান্সলেশন সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু ওভারঅল সেন্ট্রাল ডগমার অনেকটাই আমরা জেনে যাব, এবং ট্রান্সলেশন সম্পর্কে এই অবধি জানাটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট। তো ট্রান্সলেশন মানে কি বোঝায়? ট্রান্সলেশন মানে বোঝায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। আরএনএ এর সিকোয়েন্সের উপর প্রোটিনের সিকোয়েন্স ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? এর আগের দিন আমরা জেনেটিক কোড নিয়ে বলেছিলাম। জেনেটিক কোড কি জিনিস? জেনেটিক কোড বলছে যে না, যে 3টে করে নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে, এবং এই ধরনের নিউক্লিওটাইড সিকোয়েন্স গুলো কি করবে না, এটা একটা প্রোটিন P1 বললাম, এটা আরেকটা প্রোটিন P2, এটা আরেকটা প্রোটিন P3। এরকম ভাবে প্রোটিন সিনথেসাইজ হয়। জেনেটিক কোড, যা জেনেটিক কোড অর্থাৎ আরএনএ তে বা এমআরএনএ তে বেসিক্যালি মনে রাখতে হবে যে প্রোটিন সিনথেসিস সব সময় কোথায় হয়ে থাকে? এমআরএনএ থেকে হয়ে থাকে, এমআরএনএ থেকে হয়ে থাকে। এবং এর আগের দিন আমি এটাও বলেছিলাম যে কোডন এবং অ্যান্টিকোডনের মধ্যে কোডন সবসময় এমআরএনএ তে থাকবে। যে কোডন, যেটাকে কোডন বলা হয় বা জেনেটিক কোড বলা হয়, কোডন বা জেনেটিক কোড, সেটা কোথায় থাকে? এমআরএনএ তে। এবং অ্যান্টিকোডন কোথায় থাকে? অ্যান্টিকোডন থাকে টিআরএনএ তে। প্রোটিন তৈরির জন্য সবসময় এমআরএনএ ব্যবহার করা হয়, এবং এমআরএনএ তে কি থাকে? কোডন বা জেনেটিক কোড। কোডন বা জেনেটিক কোডটা কি জিনিস? কোডন বা জেনেটিক কোডটা হচ্ছে সেই জিনিসটা যেটার উপর বেসিস করে কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে আমরা সেটা সম্পর্কে জানতে পারি। তো এত কিছু যখন আমরা জেনে গেছি, তো এবার আমরা ট্রান্সলেশন প্রসেসে যেতে পারি। তো ট্রান্সলেশন প্রসেস কিভাবে শুরু হয় সেটা সম্পর্কে আমরা দেখবো। ট্রান্সলেশনের প্রথম স্টেপ কি? ট্রান্সলেশনের প্রথম স্টেপ হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভেশন। এবার অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন জিনিসটা কি? মূলত এখানে বলা হয় যে অ্যামাইনো অ্যাসিড প্রথমে টিআরএনএ তে যুক্ত হয়, কিন্তু শুধুমাত্র অ্যাসাইল্ড কন্ডিশনে। অ্যাসাইল্ড, ওকে। এই কথাটির অর্থটা কি সেটা আমরা পরে দেখব, যে শুধুমাত্র অ্যাসাইল্ড কন্ডিশনে, এবং এই টিআরএনএ এর সাথে যুক্ত হওয়াকেই বলে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন। অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন। এবং অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কে চার্জড টিআরএনএ বলে। গেল? তো এখানে কি জিনিসটা হয় সেটা আমরা একটু দেখব। এর আগের দিন যখন আমরা টিআরএনএ স্ট্রাকচার নিয়ে পড়েছিলাম, তখন আমরা জানতে পারি যে টিআরএনএ তে
অনেকগুলো আর্ম বা বাহু থাকে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ডি আর্ম, একটা হচ্ছে টি সাইসি আর্ম, একটা হচ্ছে অ্যান্টিকোডন আর্ম, এবং একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর্ম। এবার এই জিনিসটাকে আমি বারবার বলেছিলাম যে এই জিনিসটাকে সবসময় অ্যামাইনো অ্যাসিড আর্ম কেন বলে, কারণ এখানে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। কিন্তু আমরা জানি 3' সিকোয়েন্স যেটা আছে টিআরএন এর, যে কোনো টিআরএন এর যদি শেষ 3' সিকোয়েন্সটা দেখো তাহলে কিন্তু তুমি এরকম পাবে সি সি এ। তো অ্যামাইনো অ্যাসিড যেটা আছে সেটা সবসময় এই অ্যাডেনিনের সাথেই যুক্ত হয়ে থাকে। পুরো টিআরএন এর সাথে তো যুক্ত হবে না, টিআরএন এর একটা সিকোয়েন্স, যেটা শেষ সিকোয়েন্স, যে 3' প্রান্তে টিআরএন এর সবসময় একটি অ্যাডেনিন রেসিডিউ বা একটি অ্যাডেনিন নাইট্রোজেন বেস থাকে, এবং সেই নাইট্রোজেন বেসের সাথেই প্রকৃতপক্ষে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। এবং অ্যামাইনো অ্যাসিড যুক্ত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় কিভাবে যুক্ত হয় সেটা আমি দেখাচ্ছি। যে ধরা যাক এটা ডি আর্ম, টি সাইসি আর্ম, অ্যান্টিকোডন আর্ম, অ্যামাইনো অ্যাসিড আর্ম, এবং অ্যামাইনো অ্যাসিড আর্মের এখানে ধরা যাক এই হচ্ছে গিয়ে সেই ফসফেট, এবং ফসফেটের পর অ্যাডেনিন। কোন অ্যাডেনিন এটা? এই অ্যাডেনিনটাই, যে অ্যাডেনিনটা আমি দেখাচ্ছিলাম। তো এই অ্যাডেনিনটার সাথে কি করে, আহ, যে কোনো, তোমরা যদি অ্যামাইনো অ্যাসিড দেখো তাহলে তার সিকোয়েন্স অনেকটা এরকম হয়। এমন এটা গ্লাইসিন হয়ে গেল, এটা ভ্যালিন হয়ে গেল। হুম। তো এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিড এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো কোথায় গিয়ে যুক্ত হয়? অ্যাডেনিনের সাথে। কোন অ্যাডেনিন? যে অ্যাডেনিনটা প্রত্যেকটা টিআরএন এর 3' প্রান্তে শেষ রেসিডিউ যেটা, সেটা অ্যাডেনিন থাকে, সেই অ্যাডেনিনের সাথে অ্যামাইনো অ্যাসাইল গ্রুপ ফর্ম করে। কোন গ্রুপটা ফর্ম করে? কারো যে কোনো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে COOH অর্থাৎ কার্বক্সিল মূলক থাকে। তো সেই কার্বক্সিল মূলকটা 3' OH এর সাথে বিক্রিয়া করে একটা অ্যাসাইল গ্রুপ তৈরি করে, যে অ্যাসাইল গ্রুপটা মানে কি COO থাকবে। বুঝতে পেরেছো? ওকে। তো অ্যামাইনো অ্যাসিড যখন অ্যাডেনিনের সাথে যুক্ত হয় তখন অ্যাসাইল গ্রুপ তৈরি করে, এবং এই অ্যাসাইল গ্রুপ তৈরি করার জন্যই বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এবং এটাই হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ এর একটি স্কিম্যাটিক বা এক্সাম্পল বলতে পারো। যেমন এখানে রয়েছে পুরো টিআরএনএ, টিআরএনএ লাস্ট প্রান্তে রয়েছে অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে অ্যাসাইল গ্রুপ তৈরি করেছে একটি অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিড যে গ্রুপটা তৈরি করে নতুন, তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল গ্রুপ। তো এইরকম ভাবে যে কোনো টিআরএন এর সাথে চার্জ হয়। তো এখানে মনে রাখবার বিষয় কি কি আছে সেটা একবার খতিয়ে নেওয়া যাক। যে প্রত্যেকটি কোডনের জন্য নির্দিষ্ট টিআরএনএ থাকে। এই কথাটির অর্থটা আমরা আরেকটু পরে আরেকটু ভালোভাবে বুঝবো, কিন্তু এর কথাটার অর্থটা কি? সেম অর্থ, যে টি প্রত্যেকটি কোডনের জন্য নির্দিষ্ট টিআরএনএ থাকে, এবং প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা করে আরএনএ থাকে। এর কথার অর্থটা কি? ধরা যাক গ্লাইসিন একটি অ্যামাইনো অ্যাসিড, যেটা যে কোনো টিআরএন এর সাথে এটা টিআরএন এর সাথে এটা যুক্ত হবে না। শুধুমাত্র কিছু টিআরএনএ থাকবে যেটা গ্লাইসিনের জন্য স্পেশালি তৈরি হয় সেলে। গ্লাইসিন শুধু তার সাথেই বাইন্ড করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোষে আলাদা করে টিআরএনএ থাকে। শুধু প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য না, বলা ভালো হয় যে প্রত্যেকটা কোডন। আমরা কটা কোডন জেনেছিলাম? মোট মিলে 64 খানা কোডন আছে। তার মধ্যে 3খানা কোডনকে স্টপ কোডন বলে, এবং বাকি 61খানা কোডনকে কি বলা হয়? যে এরা কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। তো প্রত্যেকটা কোডন, তাদের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট আরএনএ রয়েছে।
তো এইভাবে টিআরএনএ কাজ করে। টিআরএনএ একটি মাত্র টিআরএনএ থাকে না, বা একই ধরনের টিআরএনএ কোষের মধ্যে থাকে না। কোষের মধ্যে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা করে টিআরএনএ থাকে। যে টিআরএনএটা গ্লাইসিনের সাথে বাইন্ড করছে বা গ্লাইসিনকে নিয়ে যাচ্ছে প্রোটিন তৈরির জন্য, সেই টিআরএনএটা কখনোই গ্লাইসিন ছাড়া অন্য কোনো প্রোটিনের সাথে, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করবে না, বরঞ্চ ওই গ্লাইসিনের জন্য ওটা স্পেসিফিক বা নির্দিষ্ট থাকে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে না, যে এই সময় এই রিয়াকশনটা, কোন উৎসেচক দ্বারা এই রিয়াকশনটা হয়ে থাকে? অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ। এটাকে অনেক সময় অনেক বইতে দেখবে তোমরা অনেকটা ছোট্ট করে দেখা, যে টিআরএনএ প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস Mg2+ অনুঘটকের কাজ করে, সরি অনুঘটক নয়, কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর গুলো কি করে? কোফ্যাক্টর গুলো অ্যামাইনো যে কোনো উৎসেচককে হেল্প করে, তার কাজকে সাহায্য করে। প্লাস অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ, অ্যামিনো অ্যাসাইল, তো কি তৈরি হয় না, অ্যামাইনো অ্যামিনো অ্যাসাইল অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ প্লাস Mg2+ প্লাস অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল রিয়াকশন। এবং কি করে না, এটা টিআরএনএ এর লাস্টের 3' প্রান্তে যে অ্যাডেনিনটা থাকে, সেই অ্যাডেনিনের সাথে এরা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে, এবং তার ফলে একটি অ্যাসাইল বন্ড বা অ্যাসাইল বন্ধনী তৈরি হয়। এর জন্য একে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বা চার্জড টিআরএনএ। এবং এই প্রক্রিয়াটি কোত্থেকে সাহায্য করে? অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ নামে, ট্রান্সফারেজ বা সিনথেটেজ, অনেক সময় একে সিনথেটেজও বলা হয়। অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ বা অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজ নামে এনজাইম। এই ছিল প্রথম স্টেপ, যেটাকে আমরা কি বলে থাকি, যে না অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন। পরবর্তী স্টেপটা কি হবে? পরবর্তী স্টেপটা হচ্ছে ইনিশিয়েশন। আমরা ডিএনএ রেপ্লিকেশন এবং আরএনএ ট্রান্সক্রিপশনের সময় শুরু কি থেকে করেছিলাম? শুরু করেছিলাম ইনিশিয়েশন থেকে। কিন্তু যখন আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করি, তখন আমরা শুরু কি থেকে করি? সবসময় অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড নিয়ে। যে অ্যামাইনো অ্যাসিড যদি অলরেডি টিআরএনএ এর সাথে বাইন্ড না করে, তাহলে কোনো ট্রান্সলেশন প্রক্রিয়া হবে না। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কি হয়ে থাকে? তবে ইনিশিয়েশনে ঢোকার আগে আমি একটু বলবো, যে আগের দিন আমরা আরএনএ এর গঠন সম্পর্কে পড়েছিলাম। আরএনএ এর গঠনটা কিরকম হয়, সরি রাইবোজোমের গঠন সম্পর্কে পড়েছিলাম, যে কিরকম হয় না, একটা ছোট ইউনিট থাকে, একটা বড় ইউনিট থাকে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ছোট ইউনিটটা কত? 50, এবং সরি বড় ইউনিটটা কত? 50, ছোট ইউনিটটা 30 গেল। এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে ছোট ইউনিটটা 40, বড় ইউনিটটা 60। তো যখন ইনিশিয়েশন হয় বা ট্রান্সলেশন ইনিশিয়েশন হয়, তখন শুধুমাত্র স্মল সাব ইউনিটই থাকে, স্মল সাব ইউনিট আলাদা করে থাকে, স্মল সাব ইউনিট গেল। এটা যখন মানে ইনিশিয়েশন, যখন মানে ট্রান্সলেশন শুরু হয়, তার আগে কি হয়? স্মল সাব ইউনিট অফ রাইবোজোম এন্ড লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম, যেটা 50S বা 30S আমরা বলে থাকি, এগুলো একে অপর থেকে আলাদা থাকে, এরা যুক্ত থাকে না। তো প্রথমে এরকম ভাবে স্মল সাব ইউনিটটা আলাদা হয়, এবং স্মল সাব ইউনিটে এসে কে যুক্ত হয়? স্মল সাব ইউনিটে এসে যুক্ত হয় এমআরএনএ। আমরা এমআরএনএ সম্পর্কে কি বলেছিলাম, যে না এমআরএনএ নিউক্লিয়াস থেকে প্রথমে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে এসে কি হয়, এটা চেঞ্জ হয়। এর পিছনে পলি এ টেল যুক্ত হয়, সামনের দিকে 5' প্রান্তে জি ক্যাপিং হয়,
ভিতর থেকে ইন্ট্রন গুলিকে সরিয়ে দেওয়া হয়, শুধু এক্সন পড়ে থাকে। তো এরকম ভাবে এমআরএনএ তৈরি হয়, এবং এই তিনটে প্রক্রিয়াকে আরএনএ এডিটিং বলা হয়। এবং আরএনএ এডিটিং, আরএনএ স্প্লাইসিং এগুলো যদি না হয়, তাহলে সেটা এমআরএনএ তৈরি হয় না, এবং সেই আরএনএ কোনোদিন ট্রান্সলেশন করতে পারে না। তো কোনো আরএনএ কে যদি ট্রান্সলেশন করতে হয়, সেটা কি হবে? অলওয়েজ এমআরএনএ। এবং এমআরএনএ যদি প্রডিউস হয়, বা এমআরএনএ যদি রাইবোজোমের সাথে বাইন্ড করতে হয়, কি করতে হবে? এর ভেতর থেকে যত ইন্ট্রন সিকোয়েন্স গুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি প্রোটিন কোড করতে ব্যবহৃত হয় না, সেগুলোকে সরাতে হবে। পিছন দিকে বলছি, আরএনএ এর লাস্ট প্রান্তে পলি এ টেইল রাখতে হবে, এবং সামনে জি ক্যাপিং রাখতে হবে। তো এত কিছু হওয়ার পরে শুধুমাত্র এমআরএনএ স্মল সাব ইউনিটের সাথে বাইন্ড হতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে এমআরএনএ। এবং এখানে প্রত্যেকটা জীবজগতে একটু খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটাকে বলা হয় ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন কোডন কথাটার অর্থটা কি? AUG বলে একটা কোডন আছে, যেটা অ্যাকচুয়ালি মিথিওনিনকে কোড করে। ওকে, তো একে ইনিশিয়েশন কোডন কেন বলা হয়? যে কোনো ট্রান্সলেশন শুরু হয় AUG দিয়ে মিথিওনিনকে মিথিওনিনকে যুক্ত করে। অর্থাৎ যখন কোনো একটা এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা হবে, অর্থাৎ অ্যামাইনো প্রান্তে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা হবে, প্রোটিন অনেকটা কিরকম করে থাকে? প্রোটিন অনেকটা এরকম করে থাকে, NH2CH4CONH, এটাকে পেপটাইড বন্ড বলে। এখান থেকে তৈরি হবে আর একটা CH, এটা R1, এটা R2, এটা আবার CONH, এরকম করে 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 চলতে থাকে। এই যে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা হবে, ট্রান্সলেশনের সময় এই প্রথম অ্যামাইনো অ্যাসিডটা মনে রাখতে হবে সব সময় মিথিওনিন হয়। যে কোনো প্রোটিন যখন সিনথেসিস হয়, এর প্রথম অ্যামাইনো অ্যাসিডটা সবসময় মিথিওনিন হয়ে থাকে। এবং মিথিওনিন কখন হয়? যখন এমআরএনএ তে একটা বিশেষ কোডন থাকবে, AUG, যাকে ইনিশিয়েশন কোডন বলা হয়ে থাকে। কেন ইনিশিয়েশন কোডন বলা হয় সেটাও আমরা জানতে পারলাম, যে ট্রান্সলেশন শুরুই হয় এর মাধ্যমে। এবং একে কোনটা বলা, কাকে ইনিশিয়েশন কোডন বলে? AUG কে ইনিশিয়েশন কোডন বলা হয়। কেন বলা হয় জানলাম। এবং এটা কি ডিনোট করে? মিথিওনিনকে। গেল? হুম। তারপর যখন এমআরএনএ এসে স্মল সাব ইউনিটে যুক্ত হয়, তখন এর যে লার্জ সাব ইউনিট থাকে, সেটাও এসে যুক্ত হয়। গেল? কে কে আসবে? প্রথমে স্মল সাব ইউনিট, তারপর এমআরএনএ, তারপর লার্জ সাব ইউনিট। এরকম ভাবে একটি মেশিনারি তৈরি হয়, এবং এখান থেকে শুরু হয় ট্রান্সলেশন প্রক্রিয়া। এবার এই জায়গাটা একটু চেষ্টা করবে, কারণ অনেকটাই কঠিন, এবং আমি চেষ্টা করব যতটা পারি বোঝাতে। তো যে কোনো রাইবোজোমে তিনটে জায়গা হয়। একটাকে বলা হয় ই, একটাকে বলা হয় পি, এবং একটাকে বলা হয় এ। গেল? আর নিচ দিয়ে কি থাকে? না, নিচ দিয়ে থাকে এমআরএনএ। গেল? এবার ধরা যাক এই এমআরএনএ তে প্রথম সিকোয়েন্স কি দিয়ে শুরু হবে? AUG। গেল? এবার AUG যদি কোডন হয়ে থাকে, এর অ্যান্টিকোডনটা কি হবে? AUG-র অ্যান্টিকোডন কি? AUG-র অ্যান্টিকোডন হবে, এটা যদি 5'
তো 3' হয়ে থাকে, তাহলে এটার অ্যান্টিকোডন হবে CAU। গেল। এই CAU কোথায় থাকবে? এটা মিথিওনিন মিথিওনিনের জন্য যে টিআরএনএ উপস্থিত, সেটাতে উপরিক্ত অ্যান্টিকোডনটি পাওয়া যায়। এই কোডনটি পাওয়া যায়। ব্যাপারটা কিরকম, যে ধরা যাক এখানে আমরা যে এই অ্যান্টিকোডনটা বলছি 1 2 3, ধরা যাক এখানে কি আছে, CAU। CAU এই হচ্ছে গিয়ে অ্যান্টিকোডন। আর মনে রাখতে হবে অ্যান্টিকোডন আর কোডন সব সময়, ধরা যাক এটা, এটা কি, এটা হচ্ছে কি মিথিওনিন। তো আমরা প্রথমে কি পড়েছিলাম, যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে যদি প্রোটিন তৈরি করতে হয়, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডকে সবার আগে কোনো একটা টিআরএনএ এর সাথে বাইন্ড করতে হবে। সেই টিআরএনএ রাইবোজোমে গিয়ে যখন প্রোটিন সিনথেসাইজ করবে, তখন সেই অ্যামাইনো অ্যাসিডটি যুক্ত হয়। তো এবার কি দেখা যাচ্ছে, যে এখানে কি আছে, CAU। তো অ্যান্টিকোডন, মনে রাখতে হবে অ্যান্টিকোডন হচ্ছে কোডনের ঠিক অপোজিট। এবং অ্যান্টিকোডনটা কেন থাকে, কারণ অ্যান্টিকোডনটা গিয়ে এই রাইবোজোমের এই জায়গাটাতে গিয়ে এরা বন্ড তৈরি করবে। এর ফলে কি হলো, এই যে টিআরএনএটা আছে, এটা গিয়ে কিন্তু এই রাইবোজোমের মধ্যে আটকে গেল। ওকে। এইভাবে যখন টিআরএনএ রাইবোজোমের মধ্যে আটকে যায়, তখন আরেকটা এনজাইম কাজ করে, একে বলে পেপটাইডিল ট্রান্সফারেজ। ওকে। এ কি করে, এই যে এই টিআরএনএটা ছিল, এটাকে এইখান থেকে এখানে বের করে দেয়। ওকে। তো সিচুয়েশনটা কি দাঁড়াবে, সিচুয়েশনটা দাঁড়াবে, এটা স্মল সাব ইউনিট, এটা লার্জ সাব ইউনিট, এটা এমআরএনএ, ধরা যাক এটা ই, এটা পি, এবং এটা এ। এবার তো এটা হচ্ছে গিয়ে যেভাবে আমি বোঝাচ্ছি, যে এটা হচ্ছে গিয়ে মিথিওনিন গেল। এবার কোনো একটি প্রোটিন তো শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে হতে পারে না, তার জন্য অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। তো দ্বিতীয় আরেকটা টিআরএনএ কি করবে, আসলো, এবং ধরা যাক এখানে কি আছে, গ্লাইসিন। প্রথম ট্রান্সলেশন যখন শুরু হবে, মনে রাখতে হবে সেটা অবশ্যই অবশ্যই মিথিওনিন হয়। কিন্তু আহ মিথিওনিনের পরে তেমন কোনো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড থাকে না। প্রথম অ্যামাইনো অ্যাসিডটা অবশ্যই মিথিওনিন হয়, তারপরে এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না। তো এটা যেমন গ্লাইসিন, গ্লাইসিনের কোডন আমরা ধরে নিলাম GGG। তো অ্যান্টিকোডন এখানে কি থাকবে, CCC। কোডন আর অ্যান্টিকোডন এরা শুধু একে অপরের সাথে বাইন্ড করবে। ওকে। এবার পেপটিডাইল ট্রান্সফারেজটা কি করবে, পেপটিডাইল ট্রান্সফারেজটা AUG এবং এখানে GGG। দেখা যাচ্ছে আগে মিথিওনিনটা কোথায় গিয়ে যুক্ত হয়েছিল, রাইবোজোমের পি জায়গায়, এবং তার পরের অ্যামাইনো অ্যাসিডটা কোথায় গিয়ে যুক্ত হয়েছিল, এর জায়গায়।
কিন্তু দ্বিতীয় পেপটাইল ট্রান্সফারেজ কি করবে? পেপটাইল ট্রান্সফারেজটা রাইবোজোমকে ধাক্কা দেয় এই বরাবর। এর জন্য আগে যে মিথিওনিনের সাথে যুক্ত হওয়ার টিআরএনএটা যেটা পিতে ছিল, যেহেতু আমরা এই বরাবর আরএনএ কে ধাক্কা দিচ্ছি, এখন সেই আরএনএটা কোথায় চলে এসেছে? এই বরাবর। ওকে, এখানে। এবং আগে যেটা এতে ছিল সেটা এখন কোথায় চলে এসেছে? সেটা এখন পিতে চলে এসেছে। হুম, এটা কি ছিল? এটা ছিল মিথিওনিন। এবার পেপটাইডিল ট্রান্সফারেজ শুধু আরএনএ কে ধাক্কাই দেয় না, এরা কি তৈরি করে? এরা একটা এরকম বন্ড তৈরি করে দেয়। গেল। এর ফলে কি হয় পরবর্তী স্টেপটা আমরা দেখব, যে এইউজি সিকোয়েন্সটা এবার বাইরে, কারণ পেপটাইডিল ট্রান্সফারেজ ক্রমাগত রাইবোজোমকে ধাক্কা দিচ্ছে যে ভাই তুই এখান থেকে সর, আর আরএনএ বরাবর যেতে থাক। এতে কি হবে, তুই এক একটা সময় করে এক একটা কাউন্ট করবি। এবার এখানে কি কি আছে? ই, এখানে আছে পি, এখানে আছে এ। গেল। এবার যেই এই এইউজি সিকোয়েন্সটা রাইবোজোমের বাইরে চলে আসলো, অর্থাৎ রাইবোজোমকে তো আমরা ক্রমাগত ধাক্কা দিচ্ছি, রাইবোজোমের যে বাইরে চলে আসলো, এর জন্য যে টিআরএনএটা ছিল সেটা বাইরে থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু আগের বার যেটা এপি পজিশনে ছিল অর্থাৎ গ্লাইসিনে, সেটা এখন ই পজিশনে থাকে। এটা কি কালারের ছিল? গ্লাইসিন, এরকম। আর এটা কি কালারের ছিল? এরকম। এবং ধরা যাক এখন যে এখন নতুন যে পি এর জায়গায় আসবে, সেটাকে ধরা যাক এই যে প্রোটিনটা সিনথেসাইজ হচ্ছে সেটাতে প্রথমে মিথিওনিন, গ্লাইসিন, তারপর কি থাকবে? তারপর থাকে ফিনাইল অ্যালানিন। অর্থাৎ ধরা যাক এখানে এখন ইউ 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 সিকোয়েন্স আছে, এবং ইউ 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 এই তিনটি সিকোয়েন্সের জন্য আহ অপর দিকে যে অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএটা যুক্ত হবে, সেটাতে কি থাকবে? সেটাতে থাকবে এ এ এ এ। অন্য কালিতে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। হুম, এ এ এ, এরা বাইন্ড করে গেছে। এবং ধরা যাক যে নতুন ইয়েটা যুক্ত হবে, প্রোটিন যুক্ত হবে, সেটা আমরা ধরি সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। তো এটাও নিজের সাথে বাইন্ড করে গেল। এবং তার পরবর্তীতে অপর আর একটা ধরা যাক, যেখানে উম বলা যায় যে এ সাইডে যখন ই সাইডে এই টিআরএনএটা লাগছে, পি সাইডে এই টিআরএনএটা লাগছে, তখন ধরা যাক আরএনএ তে আরেকটা সিকোয়েন্স আছে যেটা সিএএ। সিএএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড কি বাইন্ড হবে? ইউ ইউ জি, এরকম কোন একটা অ্যামাইনো অ্যাসিড ধরো বাইন্ড হলো। এর মাথায় অন্য আর একটা প্রোটিন জুড়ে দিই, ধরা যাক এরকম। তো এরকম ভাবে আরএনএ, রাইবোজোম আরএনএ বরাবর ধীরে ধীরে এইদিকে এগোতে থাকবে। প্রত্যেকবার ই, পি, এ সাইডে আলাদা আলাদা কোডন আসবে, আলাদা আলাদা কোডনের জন্য আলাদা আলাদা টিআরএনএ গিয়ে বাইন্ড করবে, এবং তারপর ইটা মানে এক্সিট, এদিক দিয়ে সব বেরিয়ে যায়। পিতে পেপটাইডিল, এখানে পেপটাইড বন্ড ফর্ম হয় তাই জন্য, এবং এটাকে বলে অ্যামাইনো অ্যাসিড এন্ড। যাই হোক, তো ধীরে ধীরে টিআরএনএ গুলো এ সাইট, তারপর পি সাইট, তারপর ই সাইট করে করে বেরিয়ে যাবে।
এবং অ্যামাইনো অ্যাসিড গুলো, সরি, টিআরএনএ গুলো যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে আসবে সেগুলো একে অপরের সাথে ধীরে ধীরে বাইন্ড হতে থাকবে। তো এই, এটা আমরা অনেকটাই ডিটেলসে বললাম, হয়তো এতটা লাগবে না, কিন্তু তবুও আমি আরেকবার রিভাইজ করিয়ে দিতে চাইছি যে আহ, হুম যে প্রথমে শুধুমাত্র কি থাকবে, স্মল সাব ইউনিট অফ রাইবোজোম, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 30S, ইউক্যারিওটিকের ক্ষেত্রে 40S। এবং এই স্মল সাব ইউনিট বা ছোট সাব ইউনিটের সাথে কে যুক্ত হবে, এমআরএনএ। এমআরএনএ যে এই ছোট সাব ইউনিটের সাথে যুক্ত হলো, তারপর কে যুক্ত হবে না লার্জ সাব ইউনিট। এবং এরকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি হয় যেখানে এমআরএনএ রাইবোজোমের, দুটো রাইবোজোমের মাঝখানে পিষে যায়। এবং তারপর শুরু হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য প্রথমে কি প্রয়োজন না, ট্রান্সলেশন যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে দিয়ে শুরু হতে পারে না। ট্রান্সলেশন যখন শুরু হয় তখন অবশ্যই প্রথম অ্যামাইনো অ্যাসিডটি মিথিওনিন ই হওয়া চাই। এবার মিথিওনিনকে যখন নিয়ে কোনো একটা তৈরি হবে, তার জন্য আমাদের কতটুকু জানা উচিত, তার জন্য জানা উচিত আমাদের যে রাইবোজোমে তিনটি জায়গা থাকে, ই, পি, এ। ইপি এর মধ্যে যখন প্রথমে মিথিওনিনের, যে মিথিওনিনকে নিয়ে যে টিআরএনএটা আসবে, এখানে এই টিআরএনএটার সাথে মিথিওনিন বাইন্ড, অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ ট্রান্সফারেজটা মিথিওনিন আর টিআরএনএ কে একসাথে জুড়ে দিয়েছে। এরা এসে কোথায় বাইন্ড করবে, প্রথমে পিতে। মনে রাখবে যখন কোনো নতুন অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে আসে, সেটা প্রথমে এ দিয়ে ঢোকে, প্রথমে এ তে ঢুকবে, তারপর পি তে ঢুকবে, তারপর ই দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু প্রথম যে টিআরএনএটা গিয়ে ঢোকে অর্থাৎ মিথিওনিনটা, সেটা গিয়ে পিতে বাইন্ড করে, কারণ তখন অলরেডি এতে বাইন্ড করার কোনো এতে বাইন্ড, অহেতুক বাইন্ড করে কোনো লাভ নেই, পি এর জায়গা খালি আছে, তো পি এর জায়গায় গিয়ে এরা বাইন্ড করে। প্রথমে পিতে বাইন্ড করে, এ জায়গাতে অন্য আর একটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে, সেটা অ্যাকর্ডিং টু আরএনএ সিকোয়েন্স ডিপেন্ড করে। যাই হোক, এবং ধীরে ধীরে পেপটাইড ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে, যেটার জন্য রাইবোজোমটা 5' to 3' দিকে যেতে থাকে। এবং ধীরে ধীরে প্রত্যেকটা টিআরএনএ যে আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, সেটা কি করে, সেটা একে অপরের সাথে বাইন্ড করে পেপটাইড বন্ড ফর্ম করে। এবং রাইবোজোম যত এমআরএনএ বরাবর যেতে থাকে, সেই আন্দাজ ধীরে ধীরে প্রোটিন যুক্ত হতে থাকে। যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেটাতে কি দেখাচ্ছিল, প্রথমে মিথিওনিন যুক্ত হয় পি সাইডে, তারপর গ্লাইসিন সমন্বিত একটি টিআরএনএ এসে এতে যুক্ত হয়। এবার রাইবোজোম ধীরে ধীরে এগোচ্ছে, তো আগে যেখানে পিতে এই টিআরএনএটি ছিল, সেটা এখন এই জায়গায় চলে আসলো ইতে। এবং এতে যে টিআরএনএটা ছিল সেটা কোথায় চলে আসলো, পিতে। তখন এরা দুটো বাইন্ড করে গেল। এবার বাইন্ড করার ফলে কি দেখা যাচ্ছে, এই যে টিআরএনএটা ছিল যেটা মিথিওনিনকে নিয়ে এসেছিল, সেটা এক্সিট দিয়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু মিথিওনিন কিন্তু যায়নি। মিথিওনিন কি করলো, মিথিওনিন তখন এক্সিট প্লেসে থাকা অপর একটি টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করে নেয়, এবং এরকম ভাবে ধীরে 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 প্রোটিন শৃঙ্খল তৈরি হতে থাকে। এখানে আমরা 3 থেকে 4টে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়া দেখিয়েছি, 1 2 3 4। এই এক, 1 2 3 4, এরকম ধীরে ধীরে আরো লাখো লাখো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। এবং এটাই হচ্ছে গিয়ে ট্রান্সলেশন বা ট্রান্সলেশন ইলংগেশন। ইলংগেশন আর ইনিশিয়েশন এই দুটো এরকম ভাবে হয়ে থাকে। এখানে ইনিশিয়েশন ও ইলংগেশন লিখে দিই, ইনিশিয়েশন এবং ইলংগেশন। এবার এরপর আসে টার্মিনেশন। টার্মিনেশনটা কি জিনিস, টার্মিনেশনটা সোজা জিনিস অনেকটা। টার্মিনেশনে কি হয়, এটা একটা স্মল সাব ইউনিট, এটা একটা লার্জ সাব ইউনিট। ধীরে ধীরে এই রাইবোজোমটা এদিক 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 এমন কেমন করে যাচ্ছে, এমআরএনএ তে যেরকম সিকোয়েন্স আছে 3টে 3টে করে যাচ্ছে, এবং সেই আন্দাজে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম 64টি কোডন, 3টি স্টপ কোডন। তো স্টপ কোডন জিনিসটা কি, স্টপ কোডন জিনিসটা হচ্ছে যে কোডন রাইবোজোমে
আসলে, যে কোডন রাইবোজোমে আসলে ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়। বুঝতে পারলে? এবং এই কোডন তিনটি কি কি এটা ইম্পর্টেন্ট। উয়া, ইউএএ, উগা, ইউজিএ এবং ওয়াগ। তো সাপোজ ধরা যাক এই রাইবোজোমটা ধীরে ধীরে এদিক এদিক যাচ্ছে এবং এখানে একটা স্টপ কোডন আছে। স্টপ কোডনটা কি হতে পারে? ধরা যাক এখানে ইউএএ, সাপোজ ইউজিএও হতে পারতো, ইউএজিও হতে পারতো, কিন্তু এখানে ইউএএ আছে। এবার রাইবোজোমটা যখন এখানে যাবে, এখানে গিয়ে যখনই ও স্টপ কোডন ইউএএ কে দেখে তখন কি করে, রাইবোজোমটা আবার স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট আলাদা হয়ে যায়। এবং এরকম ভাবে আলাদা হয়ে যাওয়ার জন্যই ট্রান্সলেশন প্রক্রিয়া বন্ধ হয় এবং আমাদের প্রোটিন সেখান থেকে বাইরে, রাইবোজোম থেকে বাইরে বেরিয়ে আসে। তো সোজা কথায় তাহলে টার্মিনেশনটা কি? যখন রাইবোজোম স্টপ কোডন এনকাউন্টার করে, অর্থাৎ স্টপ কোডনের কাছে যায় অথবা স্টপ কোডনের কাছে আসে, তখন ছোট এবং বড় অর্ধ একক রাইবোজোমে আলাদা হয়ে যায়, রাইবোজোমের আলাদা হয়ে যায়। এর ফলে ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। তো এরকম ভাবে ধীরে ধীরে টার্মিনেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে। এবং ট্রান্সলেশনের সমাপ্তি ঘটাই কিন্তু শেষ জিনিস নয়। ট্রান্সলেশনের হয়ে যাওয়ার পরে আরেকটি জিনিস হয়, যেটা অনেকটা আমি বলবো বায়োলজির উঁচু ক্লাসের জিনিস। সেটা হচ্ছে কারেক্ট ফোল্ডিং বলতে পারো। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ধরা যাক এটা একটা প্রোটিন, এই প্রত্যেকটা গোল গোল যেটা আঁকাচ্ছি সেটা এক একটা অ্যামাইনো অ্যাসিড ধরা যাক। এবার একটা প্রোটিন এই কন্ডিশন এরকম ভাবেও থাকতে পারে অথবা এরকম ভাবেও থাকতে পারে, প্রোটিনটা এরকম ভাবেও থাকতে পারে যে প্রথমে এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে। তা প্রোটিনটা কিরকম ভাবে থাকবে সেটার উপর কিন্তু প্রোটিনের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। যদি আমরা উৎসেচক নেই বা এনজাইমের সম্পর্কে কথা বলি, তাহলে যখন আমরা তার ডিপ লিটারেচার অ্যানালিসিস করব, তখন আমরা জানতে পারবো যে যত তুমি অ্যামাইনো প্রোটিনের যে কোনো স্ট্রাকচারে থাকতে পারে না, অর্থাৎ যেমন এটা যেমন একটা সোজা স্ট্রাকচার, এটা একটু এরকম, এরকম থেকে এরকমও হতে পারতো, একটু গোল মতন। তো প্রোটিনকে কাজ করতে গেলে তার একটা কারেক্ট স্ট্রাকচার নিতে হয়। তো ট্রান্সলেশনের পর প্রত্যেকটা প্রোটিন নিজেদের একটা কারেক্ট স্ট্রাকচার নেয়, যেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে যে ট্রান্সলেশনের পর ট্রান্সলেশনের পর আবার প্রোটিন কারেক্ট ফোল্ড হয় এবং একটি বিশেষ কারেক্ট ফোল্ড হয় এবং সেই স্ট্রাকচারে কারেক্ট ফোল্ডিং হয় এবং জৈবিক শুধুমাত্র এবং ফোল্ড হওয়ার সঠিক ফোল্ডিং এর পরেই সঠিক ফোল্ডিং এর পরই প্রোটিন জৈবিক ক্রিয়া, অর্থাৎ জৈবিক ক্রিয়া বলতে তার যা কাজ আম, বা তার যা ফাংশন, জৈবিক ক্রিয়া করে। প্রোটিন কিন্তু এমনি এমনি কোনো কাজ করে না, অবশ্যই তাকে কারেক্টলি ফোল্ড হতে হবে, তাছাড়া ন্যাচারালি প্রোটিন সেরকম ভাবে কাজ করে না। তো এই ছিল ওভারঅল
ট্রান্সলেশন, ট্রান্সলেশন যেটাকে আমরা বলছিলাম যে ওয়াটসন এবং ক্রিক বা ফ্রান্সিস ক্রিক যে বলে গেছিলেন সেন্ট্রাল ডগমা, সেটা লাস্ট স্টেপ। সেটা লাস্ট স্টেপ জানার জন্য প্রথমে কি হয়, আমরা কি কি জানলাম, জেনেটিক কোড জানলাম, এমআরএনএ থেকে কিভাবে ইন্ট্রন বাদ যায়, কিভাবে জি ক্যাপিং হয়, পলি এ টেল হয়, এগুলো সম্পর্কে জানলাম এবং তার গুরুত্বটা কি। ট্রান্সলেশনের শুরুটা কিভাবে হয়, ইনিশিয়েশন হয় না, ট্রান্সলেশনের শুরু সবসময় হয় অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশনের মাধ্যমে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ তে এসে যুক্ত হয় শুধুমাত্র এবং এই টিআরএনএ এর সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন বলে। এই টিআরএনএ এর সাথে কিভাবে যুক্ত হয় আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটা টিআরএনএ কি হয় না, এর লাস্টের দিকে, লাস্টে একদম 3' প্রান্তে সিসিএ থাকে। এই অ্যাডেনিনের সাথে এসে অ্যামাইনো অ্যাসিড অ্যাসাইল বন্ড ফর্ম করে বাইন্ড করে এবং এই ধরনের বাইন্ডিং করাকে কি বলে, টি অ্যামাইনো অ্যাসিড চার্জ অ্যাক্টিভেশন অর চার্জিং অফ দা টিআরএনএ। দ্বিতীয়তে কি হয় যে ইনিশিয়েশন হয়, দুটো রাইবোজোমের ইউনিট একে অপরের সাথে যুক্ত হয়, এমআরএনএ ধীরে ধীরে কোডন এমআরএনএ বরাবর সেটা ধীরে ধীরে যাত্রা শুরু করে পেপটাইডের ট্রান্সফারেজের জন্য এবং ধীরে ধীরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং যুক্ত টিআরএনএ এসে বাইন্ড হয় এবং ইপিএ এক্সিট পি পেপটাইডিল এবং এ অ্যামাইনো অ্যাসিড প্রান্তে টিআরএনএ গুলো এসে যুক্ত হয় এবং এই টিআরএনএ গুলোর সাথে যে অ্যামাইনো অ্যাসিড গুলো লেগে থাকে সেগুলো নিজেদের সাথে বাইন্ড করে ধীরে ধীরে প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিন গুলোই কোনো একটা, যে প্রোটিনটা তৈরি হয় সেটাকে অবশ্যই সঠিক ফোল্ডিং হতে হবে। সঠিক ফোল্ডিং বলতে গেলে সঠিকভাবে সেটাকে যদি কাজ করতে হয় তাহলে তার একটা কারেক্ট 3D স্ট্রাকচার চাই। তো অবশ্যই সেই প্রোটিনটাকে ফোল্ড হয়ে সেই কারেক্ট 3D স্ট্রাকচারে আসতে হবে এবং তারপরে সেটা কোনো জৈবিক ক্রিয়া করতে সক্ষম। তো এই ছিল ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বা বংশগতির আণবিক ব্যাখ্যার আহ, যে সব থেকে বড় পোর্শন সেন্ট্রাল ডগমা এবং তার এক একটি প্রক্রিয়া। আজকে আমরা শেষ করলাম ট্রান্সলেশন বা কিভাবে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। পরবর্তীতে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব আহ ল্যাক অপেরন। অপেরন বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে জিন কিভাবে কাজ করে, জিন কিভাবে নিয়ন্ত্রিত হয়, জিনের নিয়ন্ত্রণ। কালকে আমরা বরঞ্চ যে জিনিসটা পড়বো বা পরদিন আমরা যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলতে পারি যে প্রোক্যারিওটিক কোষে কিভাবে জিন নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমরা জানলাম যে আহ কোনো যদি প্রক্রিয়া সম্পন্ন হতে হয় তাহলে অবশ্যই ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে হবে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে হবে। এবং এরপর আমরা জানবো যে কখন কোনো একটি কোষ পার্টিকুলারলি এই সিগন্যালটা পায় বা এই বার্তাটা পায়, ওকে এখন আমাকে এই আরএনএ তৈরি করতে হবে এবং তারপর সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ জিনের নিয়ন্ত্রণ, কোন জিন থেকে কোন প্রোটিন তৈরি হবে সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা পরদিন আলোচনা করব এবং তখন আমরা ল্যাক অপেরন সম্পর্কে জানবো। আজকে আমি এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, প্রত্যেকে ভালো থাকবে, টাটা।